পরীক্ষা খুব কাছে আর ডাকঘর নাটক নিয়ে চিন্তায় আছো? চিন্তা দূর করো, আমি এসে গেছি। রবীন্দ্রনাথের এই রূপক সাংকেতিক নাটকের জটিল সব প্রশ্নের সহজ সমাধান নিয়ে আজকের এই স্পেশাল লাস্ট মিনিট সাজেশন। ডাকঘর নাটকের লাস্ট মিনিট সাজেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু প্রশ্ন যা তোমাদের 2026 সালের 12-এর ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় 100% কমন আসবে। হ্যাঁ, ঠিক শুনছো, 100% কমন আসবে। সাথে থাকবে উত্তর লেখার কিছু সিক্রেট টিপস, কিছু অজানা টিপস যেটা ইউটিউবে অন্য কোনো ভিডিওতে পাবে না, আমার ধারণা অনুযায়ী পাবে না। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। খাতা পেন নিয়ে বসো, আমি আলোচনা করছি। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লিখে নাও, পড়তে বসো, চটজলদি মুখস্থ করো এবং পরীক্ষায় লিখবে। অভূতপূর্ব রেজাল্ট পাবে এবং তারপর মিষ্টি এনে আমাকে খাওয়াবে। সোজা কথা। নামকরণ ও বিষয়বস্তুর দিকে আমরা যাব নাটকের। আচ্ছা, সংক্ষিপ্তভাবে বলে রাখি, অমল নামের এক অসুস্থ বালক, তার মুক্তি ও অজানাকে জানার ব্যাকুলতা এবং রাজার চিঠির প্রতীক্ষা এই বিষয়কে সংক্ষেপে বুঝিয়ে বলতে হবে। সংক্ষেপে বুঝিয়ে লিখতে হবে। এবার নামকরণের সার্থকতা, কেন নামকরণ সার্থক ডাকঘর সেটা বোঝাতে হবে, সেটা বলতে হবে, সেটা লিখতে হবে। এবং অমল ও রাজার চিঠির যে যোগসূত্রটা আছে, অমল আর রাজার চিঠির মধ্যে যে যোগসূত্র, সেটা আমাদের আলোচনা করতে হবে। খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হলো? অমল নামের এক অসুস্থ বালক, তার মুক্তি ও তার অজানাকে জানার ব্যাকুলতা, যে তাকে বন্ধ করে রেখেছিল তার অসুস্থতার জন্য, তাকে সুস্থ করার জন্য, কিন্তু সে বন্ধ ঘরে থাকতে পারছে না। সে ব্যাকুল হয়ে উঠেছে বাইরের পৃথিবীকে দেখার জন্য, উপভোগ করার জন্য, সবার সাথে খেলার জন্য সে ব্যাকুল। এই ব্যাকুলতাকে ভালো করে লিখতে হবে আমাদের পরীক্ষায়। বুঝতে হবে যে অজানারটাকে আশ্রয় করে সে জানতে চায়, আরও বেশি সে জানতে চায় আগ্রহ তার মধ্যে আছে, খিদে আছে তার মধ্যে। এইটা লিখতে হবে, এটা হাইলাইট করতে হবে। এবার 5 নম্বরে সাজেশন কি কি আসতে পারে। সোজা কথা, সাজেশনে চলে আসি। 5 নম্বরে কি কি সাজেশন আসতে পারে? অমল চরিত্র। সোজা কথা, অমল চরিত্রের মধ্যে কি স্যার? অমল চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে মানবতার মুক্তির তৃষ্ণাকে ফুটিয়ে তুলেছেন। ভেরি 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 ইম্পর্টেন্ট। আবার বলছি, অমল চরিত্রটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে মানবতার মুক্তির তৃষ্ণাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বা ফুটিয়ে তুলেছেন। ভেরি ইম্পর্টেন্ট। এসে গেছে, ধরো দোরগোড়ায় বসে আছো। নেক্সট, রাজার চিঠি সম্বন্ধীয় একটা প্রশ্ন আসতে পারে, তাই তো? রাজার চিঠির সম্বন্ধীয় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ডাকঘর নাটকে রাজার চিঠির তাৎপর্য কি আসবে? রাজার চিঠির তাৎপর্য কি আসবে? অমল কেন এই চিঠির জন্য অপেক্ষা করছিল আসবে। 5 নম্বরে আসবে, আমি নাম্বার অনুযায়ী বলে দিচ্ছি, আসবে। এরপর ঠাকুরদা চরিত্রটি গুরুত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ, আলোচনা করো। সে কিভাবে অমলের জগতে রঙিন করে চলেছিল, অমলের জগৎকে সে কি করে আনন্দকর করে তুলেছিল, আসবে।
আসবে। আর অমল আর দইওয়ালা না এসে পারবে না, কিছু তো আসবে 5 নম্বরে, আসতে হবে। তাহলে ওখান থেকে কি সম্ভাবনা আছে? অমল ও দইওয়ালার কথোপকথনের মধ্যে দিয়ে কিভাবে বাইরের জগতের যে রূপটা ফুটে উঠেছে তা বর্ণনা করো। যে দইওয়ালার গ্রামের বর্ণনাটা আছে সেটা তুলে ধরবে, খুব পয়েন্ট অনুযায়ী সুন্দর করে লিখবে, তাহলে নাম্বারটা বেশি পাবে। পয়েন্ট অনুযায়ী লিখবে, 5 নম্বরের যখন লিখছো পয়েন্ট অনুযায়ী প্যারা ভেঙে ভেঙে লিখবে, খুব ভালো নাম্বার পাবে, গ্যারেন্টি হিসেবে বলা যাচ্ছে। তাহলে আর একবার রিকল করি আমরা। বড় প্রশ্ন, সবচেয়ে ইম্পর্টেন্ট হাইলাইট দিয়ে দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কি? অমল চরিত্রটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে মানবাত্মার মুক্তির তৃষ্ণাকে ফুটিয়ে তুলেছেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আবার বলছি। নেক্সট, ডাকঘর নাটকে রাজার চিঠির তাৎপর্য কি? অমল কেন সেই চিঠির জন্য অপেক্ষা করছিল? ঠাকুরদা চরিত্রটির গুরুত্ব আলোচনা করতে হবে। সে কিভাবে অমলের জগৎকে রঙিন করে তুলেছিল, এবং অমল ও দইওয়ালার মধ্যে দিয়ে বাইরের জগতের যে রূপ ফুটে উঠেছে তা বর্ণনা করো। ওকে, আন্ডারস্ট্যান্ড। এরপর ডাকঘরকে কি একটি রূপক সাংকেতিক নাটক বলা যাবে? যুক্তি দিয়ে বোঝাও। এটাও 5 নম্বরে আসতে পারে। ডাকঘরকে কি একটি রূপক সাংকেতিক নাটক বলা যাবে? এটা আসতে পারে। তাহলে 1, 2, 3, 4, 5টা রেডি করে গেলে 5 নম্বরের কোশ্চেন ডাকঘর থেকে যাই আসুক চোখ বন্ধ করেই লিখে দেবে, চোখ বন্ধ করে জাস্ট লিখে দেবে, ঠিক আছে? এরপর ছোট প্রশ্ন আসি এবং এমসিকিউ শর্ট কোশ্চেন টাইপসে কিছুটা আসি। আচ্ছা, মনে রাখার মতো তথ্যগুলো দিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে, তাই না? মাধব দত্ত কে? অমলের পালক পিতার নাম কি? মাধব দত্ত তাহলে অমলের পালক পিতা, যে অমলকে লালন পালন করে বড় করছে, পালক পিতা। বারবার লিখবে পালক পিতা। হ্যাঁ, সুধাকে এই প্রশ্নটা আসতে পারে, উত্তর বলে দিই। সুধা হচ্ছে মালিনীর মেয়ে, যে অমলের জন্য ফুল আনতে চেয়েছিল। সুধা তাহলে কে? মালিনীর মেয়ে, যে অমলের জন্য ফুল আনতে চেয়েছিল। আচ্ছা, রাজার ডাকঘরটা কোথায় তৈরি হয়েছে? বলে দিলাম, রাজার ডাকঘরটা কোথায় তৈরি হয়েছে? 5 মুড়ো পাহাড়ের নিচে। রাজার ডাকঘরটা তাহলে কোথায় তৈরি হয়েছে? 5 মুড়ো পাহাড়ের নিচে। আচ্ছা, অমলকে কে প্রথম বলেছিল যে রাজার ডাকঘর তৈরি হয়েছে? অমলকে কে প্রথম বলেছিল রাজার ডাকঘর তৈরি হয়েছে? প্রহরী বলেছিল রাজার ডাকঘর তৈরি হয়েছে অমলকে। ভালো করে মনে রাখবে। অনেক রকম বলবে, মাধব দত্ত বলেছিল, এই বলেছিল, ওই বলেছিল, হ্যাঁ ঠাকুরদা বলেছিল, কোনো দিকে না, প্রহরী বলেছিল, প্রথম প্রহরী বলেছিল। আচ্ছা, এবার কিছু টিপস দিয়ে দিই, আবার আমরা রিকল করে নেব, কোনো ব্যাপার না, আমি আছি। টিপস দিয়ে দিই। রূপক নাটকের ক্ষেত্রে আধ্যাত্মিক অর্থ, জীবাত্মা, পরমাত্মা, এগুলো উল্লেখ করবে। এগুলো রূপক সাংকেতিক যখন নাটক লিখবে না, আমি যেমন প্রশ্নটা বললাম ডাকঘর কি একটি রূপক সাংকেতিক নাটক, তখন জীবাত্মা পরমাত্মার বিষয়টা আনতে হবে, সেক্ষেত্রে নাম্বারটা তোমার বেশি পাওয়া সম্ভব হবে, তখনই একমাত্র নাম্বারটা বেশি পাওয়া সম্ভব হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট, টেক্সট থেকে ছোট ছোট উদ্ধৃতি, কোটেশন, বারবার বলছি আমি,
8টার সময় একটা ভিডিও প্রকাশ হবে, সেটাতেও বলেছি কোটেশান। কোটেশান খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কোটেশানে ব্যবহার করবে। বেশি নাম্বার পেতে গেলে তোমাকে কোটেশানের ব্যবহারটা করতেই হবে, কিছু করার নেই এখানে। কোটেশান 2-3টে মনে রাখবে, যেগুলো খুব টাচি, খুব ভালো, এগুলো মাথার মধ্যে সহজে ঢুকে যাবে। ছোট ছোট কোটেশান, বানান না ভুল করে সঠিকভাবে সেগুলো যদি পুট করতে পারো, হাইলাইট করতে পারো, একটু অন্য কালির একটু দাগ দিয়ে দিতে পারো, তাহলে কি বাত হে, কোনো রকম অসুবিধা হবে না, নাম্বার কেউ কাটতে পারবেন না। শুধু একটু টাচ করে যেতে হবে, একটু কোটেশন দিতে হবে, তাহলে কেউ তোমাকে ছুতে পারবে না। এবং 3 নম্বর টিপস মজাদার, শব্দের সীমাবদ্ধতার মাথায় রেখে পয়েন্ট করে উত্তর লিখবে। 5 নম্বরে উত্তর লিখছো, পয়েন্ট করে লিখবে, অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে। 5 নম্বরে উত্তর লিখছো, শব্দ কত বলেছে সেগুলো একটু আন্দাজে মাথায়, হ্যাঁ জানি ওই তাড়াহুড়োর সময় মাথায় থাকে না, কিন্তু একটু সাইজ অনুযায়ী লিখো। যেমন তোমাকে বলেছে যে 250 শব্দের মধ্যে, 250 শব্দের মধ্যে লিখছি, তুমি 10 পাতা 12 পাতা ভরাবে না, 5 পাতা ভরাবে না, ঠিক আছে, 3 পাতা ভরাবে না, একটু বুঝে শুনে লিখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো, একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে লেখো, শব্দটা মাথায় রেখো, এই শব্দ লিমিট আছে আমার কাছে এইটা জানতে চেয়েছে, আমার কাছে রামের নাম জানতে চেয়েছে, আমি রামের বাবা দশরথের নাম বলছি, তাহলে তো হবে না, উত্তর তো ভুল হচ্ছে, তাহলে এটা করলে হবে না। আচ্ছা, তাহলে এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে বড় কোশ্চেন কি? মোস্ট ইম্পর্টেন্ট বড় কোশ্চেন বলে দিই মোস্ট ইম্পর্টেন্ট বড় কোশ্চেন হলো, বড় প্রশ্ন হলো, অমল চরিত্রটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে মানবাত্মার মুক্তির তৃষ্ণাকে ফুটিয়ে তুলেছেন। ব্যাস, যদি এই সাজেশনগুলো ভালো করে প্র্যাকটিস করো, তবে 4th সেমিস্টার বাংলা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না, নিজেও আটকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা কিচ্ছু হয়নি, শুধু লাস্ট মিনিট সাজেশনের জন্য বসছিল, আমি দিয়ে দিলাম, নাও মজা করো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। মন দিয়ে লিখবে, ভালো করে প্রশ্ন পড়ে লিখবে, প্রথমে কোন কোন প্রশ্নগুলো করবে সেগুলো বেছে নেবে, তারপর লিখবে, আর জানাবে আমার সাজেশনটা কাজে লাগলো কি লাগলো না।